দাদান আপুকে পছন্দ করে, তাই না মেজো দাদান? এবার আমার সংসারে অশান্তি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ইরফান আর চোখে বোনের দিকে তাকিয়ে বলে, দাদান আমার জেঠানকে পছন্দ করলে তোর সংসার আগুন লাগবে কেন? ও তুমি বুঝবে না, আপু যা রাগী আর জটিল, এই দাদান আপুকে পটাতে পারবে না। উল্টো আমার ননদ আর স্বামী আমাকে কথা শোনাবে, বলবে আমার একটা ভাইও ভালো না। ইরফান সরু চোখে তাকায়। ইনু ঢোক গিলে বলে, আমি কোনো ঝামেলা চাই না আর। তোর সংসারে ঝামেলা হতে বেশিরভাগ সময় তোর কারণে। এসব ব্যাপারে কথা না বললেই হয়। তোর ননদ আর বর নিশ্চয় তোকে সব সেধে সেধে খোঁচায় না, উল্টো তুই সেধে ভাইদের হয়ে লড়তে থাকিস। চোখ বড় বড় করে তাকায় ইনু। অবিশ্বাসের সুরে বলে, যার জন্য করি ছুটি সেই বলে ছোড়। তুমি এখন প্রীতমের সাইড নিচ্ছ? কি ভণ্ড তুমি! হেসে ফেলে ইরফান। ইসি অধৈর্য হয়ে বলে, এই তোদের এইসব আচাইরা প্যাচাল রাখ, আমার টেনশন হচ্ছে আমার দাদানির জন্যে। এটা সত্যি ইরফান শেষে প্রেরণা আপুকে মনে ধরলো তার? গাছাড়া ভঙ্গিতে ইরফান বুকে হাত বাঁধল। এটা আমি কিভাবে বলবো? তোর বড় দাদানকে গিয়ে জিজ্ঞেস কর। এও সম্ভব হবে? হলেও কিভাবে হবে? সেটাও বড় দাদানকে গিয়ে বল। আমি তো একজনকে পছন্দ করেছে, সাফ সবাইকে জানিয়েছে। এখন বড় দাদান যদি নিজের অনুভূতি যক্ষের ধরনের মতো লুকিয়ে রেখে বসে বসে বুড়ো হয়, তাতে আমার কি, আমাদের কি বল? তোর দাদানকে গিয়ে বল ওই দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে পছন্দের মানুষকে, আর রাতের বেলা না ঘুমিয়ে ঘুমিয়ে সিগারেট টানতে। সাই বুড়ো থাকলে আমারই ভালো, বাড়ির সব সম্পত্তি আমার আর প্রণের বাচ্চারা পাবে, আমার কোনো লস নেই। বলতে বলতে হাই তুলল ইরফান। ইসি আর ইনু সাংঘাতিক মুহূর্তেও পেট চেপে হেসে ফেলল ইরফানের কথা শুনে। তুই শুধরাবি না, তাই না ইরু? না। ইসি চিন্তিত মুখ করে বলে উঠল, আর এটা কখনো হবে না। প্রেরণা আপু রাজি হবেই না। দাদান কষ্ট পাবে আবারও। দাদান এটা কি করলো বলতো? কোন চুক্তিতে এত বড় পদক্ষেপ নিল? যে যুক্তিতে তুই সাইম ভুঁইয়াকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলি, যুক্তির নাম পীড়িতের ঠেলা। মুখটা থমথমে হয় ইনশিরার। ইরফান হাই তুলে বলে, কেউ কষ্ট পাবে না। ওই মহিলার অকাত নেই আমার সহজ ভদ্রলোক দাদানকে এড়িয়ে যাওয়ার। দেখবি এমনভাবে দাদানের প্রেমে পড়বে, পুরো ইতিহাস হয়ে যাবে। এখন আমি ইনুকে একটা কাজ দিতে চাই। ইনু উৎসুক হয়ে তাকায়। কি মেজো দাদান? শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে ইরফান গুরু গম্ভীর স্বরে বলে, তোর পি ফর প্রীতমকে বলে দিবি 2 দিন পর পর জ্ঞানী আপার বিয়ের কথা তুলে আমার দাদানকে যেন ডিপ্রেশনে না দেয়, তাহলে কিন্তু থাপড়া খাবে। আমি চাই না দাদান অধৈর্য হয়ে তুলে আনুক ওই মহিলাকে। আমার ইচ্ছা ওনার খুব সুন্দর একটা বিয়ে হবে, আমার দাদান সর্বোচ্চ সুখী হবে। তাই বলে তুমি বোনের স্বামীকে থাবড়া দেওয়ার কথা বলতে পারলে? ঠোঁট উল্টে বলল ইনু। ওর কান টেনে দিয়ে ইরফান জবাব দিল, ওলে বাবলে, থাক, কষ্ট পাস না। দুই বোন ভারী দুশ্চিন্তায় পড়েছে। সবটা না হয় সামলে নেওয়া যাবে, তবে মেজমা? এই প্রশ্নের জবাবে ইরফান হেসে জবাব দিয়েছে, মামাকে সামলে নিতে পারবো আই গেস। ধুর, সব দুশ্চিন্তা আমার মাথায় দিবে। শর্ত, ওদিকে বউট হয়তো একা একা ভয় পেয়ে কাঁদছে ঘরে বসে। ওদেরকে সরিয়ে দিয়ে ইরফান গটগট করে হেঁটে ছাদ থেকে নিচে নামলো। ঘরের সামনে গিয়ে থামলো। তার পা অনিমেষ চেয়ে থাকলো ভেতরে। প্রণমী গায়ের ওড়না খুলে রেখে বিছানার চাদর নিয়ে কিছু একটা করছিল। আচমকা কার অস্তিত্ব টের পেয়ে ওড়নাটা তুলে গা ঢেকে বলল, এটা আপনি? দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে প্রণমীর নিখুঁত সৌন্দর্য তাড়িয়ে তাড়িয়ে দেখছে ইরফান। নিদারুণ কোমল স্বরে সাড়া দিল, জি। কে বলেছে ইরফান মির্জা শোধরায়নি, পাল্টায়নি? ইরফান মির্জা ঠিক কতটা পাল্টেছে তা ইরফান মির্জা টের পায় এই মেয়েটির সামনে এলে। কেমন পা মাথা শীতল হয়ে যায়। ওর নিজের সত্তাকে হারিয়ে বসে থাকে পুরোপুরি। প্রণমী সংকোচ নিয়ে বলে, দেখুন না, বেডশিটটা পাল্টে দিয়েছি, তবে এটা কি উল্টো বিছিয়েছি আমি ঠিক বুঝতে পারছি না। ইরফান এগিয়ে যায় সরল কোমল মেয়েটির দিকে। বিছানার চাদরটা উল্টো ছিল, তবে ইরফান সেসব কিছু না বলে বলল, বিছানার চাদর উল্টো নাকি ঠিক, এটা বড় কথা না। তবে বড় কথা কি? প্রণমী প্রশ্নটা শেষ করতে পারল না। ঠিক তখনইও টের পেল ওর মাথার নিচে বালিশ। কিছু বুঝে ওঠার আগে দেখলো লোকটা তাকে সাপের মতো পেঁচিয়ে ফেলছে। কিছু বলার আগে ওর মুখে আলতো হাত রাখলো ইরফান। অস্ফুটে বলল, বড় কথা হচ্ছে আমাদের ঘুমটা কতটা স্বস্তির হবে সেটা। এমন করে সবসময় লোকটা এমন অতর্কিতে আক্রমণ। প্রণমী ঘাবড়ে যায়। সবসময় পরপর সয়ে নেয়। কি আর করা, এমন অদ্ভুত অগোছালো আদর্শী লোককে নিজে বেঁচেছে সে। কেঁদে বুক ভাসিয়েছে এর জন্যে। শুদ্ধ ঘুমিয়েছে। ছেলের মাথায় এতক্ষণ বিলি কাটছিল প্রেরণা।
ও ঘুমিয়ে যেতে প্রেরণা উঠে বসলো। নিদারুণ এক অস্থিরতায় ঘুম নেই তার দু চোখে। তাছাড়া এই বাড়িটা অপরিচিত স্থানে তার ঘুম আসে না এত সহজে। ঘরের ভেতরেই পায়চারি করছে, কুটুম বাড়ি দেখে ঘরের দরজা খোলে না। খুব কফির তেষ্টা পাচ্ছিল, তবুও সংকোচে আসেনি। শেষ রাতের দিকে যখন প্রেরণা ক্লান্তিতে একটু ঘুমিয়ে পড়ল, ঘুমোতে সে পারল না ঠিকঠাক। ঘুমের মাঝে আবার একটা দুঃস্বপ্ন দেখলো সে দেখলো সে হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে একটা লোকের কাছে। লোকটা তার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়েছিল। লম্বা চওড়া লোকটা। প্রেরণা খিলখিলিয়ে হেসে উঠে লোকটাকে ধাক্কা দিয়ে ফেললো পুলে। লোকটা যখন নিজেকে সামলে নিয়ে পানির মধ্যে থেকে মাথা তুললো, তখন প্রেরণা দেখলো লোকটা ইহান তাজওয়ার মির্জা। প্রেরণা খিলখিল করে যার সাথে হাসছে খুনসুটি করে। ইহান তাজওয়ার মির্জাও হাসতে হাসতে উঠল। পরপর প্রেরণার সাথে কিছুক্ষণ ছুটাছুটি করে প্রেরণাকে ধরে ফেললো। প্রেরণা পারল না পালাতে। ওকে কোলে তুলে নিয়ে ইহান নামলো পুলে এবং প্রেরণা এটা খুব উপভোগ করছিল ওই লোকের উষ্ণতা। শেষ রাত্রিরের দুঃস্বপ্ন ভেঙে যেতে প্রেরণা ধরফরিয়ে উঠে বসলো। দুঃস্বপ্নের ঘোর থেকে বেরিয়ে কেঁদে ফেললো ঝরঝর করে, মুখ চেপে ধরে রাখলো। কান্নার শব্দ জোরালো হতে দিল না বেশি। সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে প্রেরণা দুদিন আগে। তিনি বলেছেন প্রেরণা ভেতরে ভেতরে নাকি ফাঁকা, তাই এমন স্বপ্ন দেখে। কিন্তু প্রেরণা তো ফাঁকা নয়। তার বিয়ে হয়েছিল এক লোকের সাথে, সে কেন ফাঁকা হবে? তবে কি প্রেরণা দুশ্চরিত্রা? হ্যাঁ, দুশ্চরিত্রাই। নয়তো এমন মধুময় স্বপ্নে কেন পরপুরুষ আসবে? কেন কেন শাওকাত ওয়াসিত আসে? এভাবে কেন প্রেরণার চরিত্র খোয়ালো নিজের? ফজরের আজান দিয়েছে ততক্ষণে। সারা রাত না ঘুমিয়ে ক্লান্ত প্রেরণা ক্লান্ত ভঙ্গিতে বিছানা ছেড়ে নামলো। তার জ্বর এসেছে, সে টের পেল, তীব্র জ্বর। আর এভাবে চলতে দেওয়া যায় না। প্রেরণাকে সংযম শিখতে হবে। সে চরিত্রহীনা নয়, মোটেও চরিত্রহীনা নয়। শুদ্ধকে জোর করে ঘুম থেকে তুলে প্রেরণা হাত মুখ ধোয়ালো। বাইরে তখনও আলো ফোটেনি সকালের। প্রেরণা তাড়াহুড়া ভঙ্গিতে বেরিয়ে দেখলো ঋতুকে। ফজরের নামাজ আদায় করে ঋতু কেবলমাত্র চা বসিয়েছে চুলায়। প্রেরণাকে ওভাবে দেখে গম্ভীর গলায় বলল, কোথায় যাচ্ছ এই ভোরে ছেলেটাকে নিয়ে? তাড়াহুড়ো লাগিয়ে প্রেরণা বলল। একটু ইমার্জেন্সি আছে আন্টি, সবাইকে কাইন্ডলি বলে দিবেন। শুদ্ধ চোখ মেলে তাকাতেও পাচ্ছে না, ওকে টেনে নিয়ে যাচ্ছে প্রেরণা। ঋতু অবশ্য আটকায় না, বাকিদের মতো আহ্লাদ করে। উল্টো গাড়ির ড্রাইভারকে ডেকে দেয় কোয়ার্টার থেকে। বাইরে গাড়ির শব্দ পেয়ে ইহান তখন নিচেই নামছিল। মাঝপথে নেমে দেখলো ঋতুকে। বলল, কে কোথায় যাচ্ছ এত সকালে? প্রেরণা। হোয়াট? এত ভোরে তুমি যেতে দিলে? চোখ মুখ কঠিন করে ছেলের দিকে তাকিয়ে থাকে ঋতু। পরপর বলে, কোনো কিছুতে কারো আগ্রহ না থাকলে ন্যাকামি করে আমি জোর করতে পারি না তাকে, তোরা যেভাবে করিস। বলেই চলে গেল গটগট করে রান্নাঘরে। ইহান চোখ বড় বড় করে মায়ের কঠিন রূপটা দেখছে। মা ছেলেতে চোখে চোখে কথা হচ্ছে। মাত্র 2 দিন পেরিয়েছে সেহা উজ্জ্বলের আংটি বদলের। দিনে 3 কি 4 বার সেহা কথা বলছে উজ্জ্বলের সাথে। দুজনা চেষ্টা করছে বিয়ের আগে সহজ হতে, এবং তারা পারছেও। কথাবার্তা আপাতত শপিং টপিং আর একাডেমিক বিষয়ে হচ্ছে বেশি। শান্ত আগামীকাল যাবে রাজশাহী, আসবে সেহার বিয়ের দিন। এদিকে সেহার মামা মামিরা দফায় দফায় নানা ধরনের প্ল্যানিং করছে বিয়ে নিয়ে। এই এত রাত্রিরেও আলোচনা করছে কি থেকে কি করবে। ঈশিতা মির্জার একমাত্র মেয়েটা। ঈশিতার সম্পত্তি শান্ত বুঝে নেয়নি। সেহার বিয়ের সময় সবটাই বুঝিয়ে দেবে ভাগ্নিকে সামিন। বাড়িতে মুইন এসেছে, ইমার্জেন্সি তাকে হেডকোয়ার্টারে আসতে হয়েছিল একটা সেমিনারে। রাতটা শ্বশুর বাড়িতে থাকবে বউয়ের কাছে। সেহা তখন দোতলার বারান্দায় বসে উজ্জ্বলের সাথে কথা বলছিল। রাতে 2 মিনিট কথা হয় তাদের। 2 মিনিট কুশল বিনিময় করতে করতেই কেটে যায়। উজ্জ্বল জানতে চায় এত সদস্য নিয়ে গঠিত সেহার পরিবারের কথা, আর সেহা জানতে চায় নিজাম মাহমুদের কথা। উজ্জ্বল হাসতে হাসতে তার দাদুর গল্প করে। সেহা ভীষণ মজা পায় এমন প্রাণখোলা লোকের কথাবার্তা শুনে। আজও কথা বলে কল কেটে যখন সেহা বারান্দা থেকে বেরিয়ে এলো, দেখতে পেল বড় দাদানকে। ইহানকে কেমন অস্বাভাবিক লাগছে। সেহা কিছু জানতে চাওয়ার আগে ইহান ঘরে ঢুকে দরজা আটকে দিল। গতকাল প্রেরণা তাকে সবকিছু থেকে ব্লক করে দিয়েছে। সবকিছু থেকে, ইহানের নাম্বার, ইহানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সবকিছু ব্লক করেছে ওই মহিলা। কেন? ইহান তাজওয়ার মির্জা কি করেছে? ভালোবাসি ভালোবাসি বলে হেদিয়ে তো মরছে না। তবুও কেন এত কঠিন হবে ওই মহিলা? ইহান বুঝতে পারছে না তার এত রাগ উঠছে কেন, দুনিয়া উল্টে ফেলতে ইচ্ছে করছে কেন। ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় বসে থাকে চুপচাপ। ইহান কখনোই তার লিমিট ক্রস করেনি। কুটুম্বিতার কথা মাথায় রেখেছে সবসময়, বরং লিমিট ক্রস ওই মহিলা করেছে। সেদিন রাতে ইহান খেতেও যায়নি, ঘর থেকেই বেরোয়নি। বড়রা ভেবে নিল সামনে অপোজিশন পার্টির সমাবেশ, হয়তো তাই তার মাথা ঠিক নেই। শুধুমাত্র ইরফান, ইনশিরা আর ঋতু টের পেল কিছু ঘটেছে। কিছু তো অবশ্যই ঘটেছে। খাবার টেবিলে ঋতু এবার কথাটা তুলল। স্বামী, ভাসুর আর দেবরকে বলল ইহানের বিয়ের কথা। ইলহাম বিরক্ত হয়ে বলল, এখন ওর বিয়ে নিয়ে মাথা ঘামানোর সময়। দেখছো, সোয়াকে নিয়ে ভাবছে সবাই। মুখটা থমথমে করে ঋতু বলল। ছেলে একটা অঘটন ঘটালে তখন টের পাবেন সকলে। আলো হেসে ফেলল, বিশ্বাস নিয়ে বলল,
ইহান আর অঘটন, তোর মাথা গিয়েছে ঋতু। এখন বাদ দে এই টপিকটা। নিজাম চাচা টপ লেভেলের পাত্রীর লিস্ট আমাকে দিয়েছে, সেহার বিয়ের পর দেখাবো, এখন না। ঋতুর কথাকে কেউ পাত্তা না দিয়ে খেয়ে দিয়ে ঘুমাতে গেল। ঋতু গভীর রাত পর্যন্ত জেগে রইল বড় ছেলের দুশ্চিন্তায়। এত বিবেচক একটা ছেলে হঠাৎ করে এত অবুঝ হলো তার। এতটা ঘুম আসে না ঋতুর চোখে। লিভিং রুমে বসেই ঝিমায়। আচ্ছা, কেমন হয় যদি প্রেরণাকে গিয়ে সে বুঝিয়ে বলে ইহানকে যাতে পাত্তা না দেয়। তার ছেলে সুদর্শন উপযুক্ত ওই মেয়ে এখন না রাজি হোক, রাজি হতে কতক্ষণ। তাই আগেভাগে গিয়ে যদি প্রেরণাকে সাবধান করে দেয়, তবে কি প্রেরণা চেতে যাবে তার উপর? ঢোক গেলে ঋতু ওই মেয়েকে বিশ্বাস নেই। চেতে গিয়ে যদি সামিন, ইয়াসার মির্জার, ইলহাম মির্জার কাছে নালিশ দেয়, তখন এই বাড়ির সুশীল ব্যক্তিগুলো আর ভোলা ভালা বাচ্চাগুলো সবাই ঋতুকে নেগেটিভ ভাববে। এই কোন ঝামেলা হতে চললো সামনে। এসব কথাই যখন রাত জেগে জেগে ভাবছিল ঋতু, ঠিক রাত 1:30টার সময় তার ঘোর কাটে কলিং বেলের আওয়াজে। অনবরত বেল টিপছে কেউ। ঋতু অবাক হয়ে এগিয়ে যায়। ততক্ষণে বাড়ির অনেকেই চোখ ডলতে ডলতে নিচে নেমেছে। দরজা খুলে ঋতু অবাক চোখে তাকিয়ে রইল উজ্জ্বলের মুখের দিকে। বাড়ির কর্তারা দেখছে উজ্জ্বলের পা মাথা। এত রাতে বাড়িতে পরা ট্রাউজার আর টি শার্ট পরে সদর দরজায় উদ্ভ্রান্তের ন্যায় দাঁড়িয়ে আছে এই বাড়ির এক হবু জামাই উজ্জ্বল মাহমুদ, নামকরা লয়ার। শান্ত মানুষটাকে অস্থির লাগছে। সেহার ইসিবাদে সবাই নিচে নেমে অবাক বিস্ময়ে দেখছে উজ্জ্বলকে। কিছু কি হয়েছে? শান্ত হবু জামাই কিছু বলতে যাবে, ঠিক তখনই উজ্জ্বল অস্থির হয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, আঙ্কেল, বিয়েটা কি একটু আগিয়ে আনা যায় না আজ রাতে? প্লিজ আঙ্কেল, আপনি শ্রেয়াকে ডাকেন, আমি ওর সাথে কথা বলতে চাই। মুইন পাশে নেই, হয়তো নিচে গিয়েছে ভেবে ইসি উঠেছিল। কলিং বেলের আওয়াজ সেও পেয়েছে ঘুমের মাঝে। দোতলার লবির রেলিং এর কাছে এসে উকি মেরে নিচে দাঁড়িয়ে থাকা উজ্জ্বলকে দেখলো ইসি। হাতে একটা শপিং ব্যাগ নিয়ে কেমন ছন্নছাড়া ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, মুখটা মলিন। দেখে ইসি তাড়াহুড়ো করে ঢুকে পড়ল ইনুর ঘরে। সেহা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ইসি গিয়ে ওকে ধাক্কা দিয়ে ডাকতে থাকে, এই শেহু, শেহু, এই শেহু, উজ্জ্বল ভাই এসেছে, উজ্জ্বল ভাই এসেছে। আচমকা ঘুম ভেঙে যাওয়ায় বিড়বিড় করছে। সেহা হাই তুলে বলছে, হ্যাঁ এসেছে তো, লোকটা স্বপ্নে এসেছে আমার। আশ্চর্য, আমি তার সাথে কদম ফুল তুলছিলাম ঝিল থেকে। কদম ফুল ঝিলে ফুটে? ইনশিরা হাসলো হঠাৎ, পরপর আরো জোরে ধাক্কা মারলো ওকে। এই ওঠ হাদি, স্বপ্নে না বাস্তবেই এসেছে। চোখ মুখ ধুয়ে নিচে যা। সেহা বাস্তবে পদার্পণ করে ধরফরিয়ে উঠে বসলো। মানি উজ্জ্বল মাহমুদ এসেছে এত রাতে কেন? 3 ঘন্টা আগেই না কথা হলো সিহার সাথে লোকটার। সব তো ঠিকঠাক ছিল, এই গভীর রাতে ওই লোকের কি কাজ? কি অদ্ভুত। দ্রুততার সাথে সেহা উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি ঝাপটা দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ইসির পিছু পিছু যায়। তবে সেহা নিচে নামলো না। উকি মেরে বড়দের দেখে দোতলার রেলিং ধরেই দাঁড়িয়ে রইল। দৃষ্টি তার নিচে অগোছালো পোশাকে দাঁড়িয়ে থাকা লোকটার মলিন মুখটাতে নিবদ্ধ। যে লোকের মুখ থেকে কখনো হাসি সরতে দেখেনি সেহা, সেই লোকের মুখটা এমন অন্ধকার কেন? শান্ত বিভ্রান্ত হয়ে তাকিয়ে আছে হবু জামাইয়ের দিকে। উজ্জ্বল বড় বড় শ্বাস ফেলছে। সামিন ছটফটিয়ে বলে ওঠে, নিজাম কাকা হসপিটালে? কিভাবে, কখন? ফোন করলে না কেন? বাড়ির মানুষগুলোর প্রত্যেকের চোখে উদ্বিগ্নতায় ঠাসা। উজ্জ্বল এত কিছু গুছিয়ে বলতে পারছে না। না তার সেই মন মানসিকতা আছে। ভীষণ অস্থির হয়ে সে বলে যাচ্ছে, সময় পাইনি। চেম্বার থেকে ফিরে বাড়িতে গিয়ে দেখেছি তখনও সুস্থ ছিল। হঠাৎ কিছুক্ষণ পরেই ডিনারের জন্য ডাকতে গিয়ে দেখি। একটু থেমে উজ্জ্বল চোখ তুলে তাকায় শান্তর দিকে। শুধু ওর অস্থিরতাটুকুই প্রকাশ পায় ওর কণ্ঠে। বাকি যা বলছে সব জড়িয়ে যাচ্ছে। আঙ্কেল, বিব্রত করার জন্য সরি। যদি সেহাকে ডেকে দিতেন, ওই দাদু ছাড়া আমার না কেউ নেই। অপারেশনের কাল সকালে কোনো নিশ্চয়তা নেই আমি কি দাদুর শেষ শখটা পূরণ করতে চেয়ে আপনাকে ভোগান্তি দিচ্ছি। সেই আমার বাবা মা, কিংবা তার থেকেও বেশি পেয়েছি তাকে। বলতে পারছেন আর উজ্জ্বল মাহমুদ। বাবা থামো থামো, তুমি বসো। ইস, ছেলেটা কেমন ভেঙে পড়ছে। আরে বাবা, কিছু হবে না, একটু রিল্যাক্স হও। পড়ে গিয়ে উজ্জ্বলের হাত টেনে নিয়ে গিয়ে বসায় সোফায়। উজ্জ্বল দুহাতে মুখ ঢেকে নিজেকে ভঙ্গুর রূপটা ঢাকতে ব্যস্ত। সেহা ব্যস্ত দোতলা থেকে লোকটাকে দেখতে। সামিনেরা ভীষণ চিন্তিত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। এই ছেলেটিকে না করতে মন চাইছে না কারো, একেবারেই মন চাইছে না। এত ব্যক্তিত্ব সম্পন্ন একটা দায়িত্ববান ছেলের এই অস্থির রূপটাও মানতে পারছে না কেউ। আসলে মানুষ কখনো কখনো ভীষণ অসহায়। ইরফান, ইহান দু ভাই একসাথে বলে ওঠে, আমাদের উচিত শেহার সাথে আলোচনা করা। বড়রা একপাশে সরে গিয়ে ফুসুর ফুসুর করতে লাগলো। সামিন বিব্রত ভঙ্গিতে শান্তর অনুমতি চায়। শান্ত বিব্রত মিনমিনে স্বরে বলে,
বিবেক তো সায় দিচ্ছে আমার, তবে আমার মেয়ের কি মত হতে পারে সব কিছু এভাবে মেনে নিবে একটা মেয়ে? বুঝতে পারছি না ভাইয়া, ওকে কে বলবে বুঝিয়ে? সামিন ইলহাম সাথে সাথে আলোর দিকে তাকায়। আলো চমকে ওঠে, ঢোক গিলে নিয়ে বলে, আমি এসবের মধ্যে আর নেই। একবার বাড়াবাড়ি করে তওবা পড়েছি। যা বোঝার আপনারা বুঝেন। সেহার সাথে আমি কথা বলতে পারবো না। তবে কে বলবে? ওর কাছে গিয়ে ওকে ডেকে আনি, উজ্জ্বল কথা বলুক। শান্ত তাড়াহুড়ো ভঙ্গিতে কথাটা বলে সিঁড়ির দিকে যেতে নেয়। এদিকে উজ্জ্বল দুই হাত মুষ্টিবদ্ধ করে কপালে ঠেকিয়ে বসেছিল চুপচাপ। ওর পাশেই মুইন বসে আছে। কিছু পল উজ্জ্বলকে দেখে ডান হাতটা একটা কাঁধে তুলে দেয় ওর। উজ্জ্বল চোখ তুলে তাকাতেই মুইন সামান্য হেসে ওকে ভরসা দিয়ে বলল, দুশ্চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। উজ্জ্বল দীর্ঘশ্বাস ফেলে তাকায়। আশেপাশে বড়রা কেউ নেই। এখানে ভীষণ অস্বস্তি বোধ করছে উজ্জ্বল। এ বাড়ির বড়রা বিষয়টা কিভাবে নিল? খুব বেশি বিব্রত করে ফেলল উজ্জ্বলেদের। মুইন ওর দৃষ্টি পড়তে সক্ষম হয়। ঠোঁট বাঁকিয়ে সামান্য হেসে বলল, চিন্তা করবেন না, এখানে সবাই আপনাকে বুঝতে পারছে। আসলে চিন্তা করবেন না, এই বাড়ির বিয়েগুলো এমন হুটহাটি হয়। এটা সিনেমার মতো হলেও সত্যি। আমরা সবাই অভ্যস্ত, এতে কেউ প্যানিকড হইনি, রিল্যাক্সড। উজ্জ্বল কিছু বুঝতে পারছে না মুইনের কথা। মুইন সোফাতে পিঠ এলিয়ে দিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা তার শ্বশুর শাশুড়িদের দেখতে থাকে। বাড়ির সবার মুখ থমথমে। ওই দোতলা থেকে নিমেষিন দেখছে সেহা। যখন দেখছে শান্ত এগিয়ে আসছে সিঁড়ির দিকে, উজ্জ্বল উঠে দাঁড়িয়ে বিনয়ী সুরে তাকে বলে, আঙ্কেল, আপনারা কিছু বল আঙ্কেল, আপনার কিছু বলতে হবে না। ওকে আমার সামনে নিয়ে আসুন, যা কথা বলার আমিই বলবো। সেহা লোকটার পা মাথা দেখছে। কেমন অস্থিরতায় ক্রমশ শেষ হয়ে যাচ্ছে লোকটা। চুল টানছে নিজের বারবার। হঠাৎ করে কেন জানি সেহার খুব মায়া লাগলো লোকটার প্রতি। কিছুক্ষণ চেয়ে থেকে সেহা নিজেই নিজেকে প্রশ্ন ছুড়ল, আচ্ছা এখন বিয়ে হলে কিছু কি ক্ষতি হবে সেহার? না, সম্ভবত হবে না। কোনো ক্ষতিই হবে না। শুধু বাচ্চা কাচ্চাদের একটা রোমাঞ্চকর গল্প বলবে। নিজের বিয়ের রাতের বলবে, তোমাদের পাপার সাথে বিয়ে হয়েছে আমাদের হসপিটালে বসে। এক মুমূর্ষু রোগীর সামনে দাঁড়িয়ে কবুল বলেছি আমরা দুজন। বাসর রাত কেটেছে হসপিটালেই। তোমাদের পাপা খুব দুঃখ করছিলেন। আমি তো নতুন বউ, তোমাদের পাপাকে চিনি না তেমন ভাবে। অত অন্তরঙ্গতা ছিল না। তাকে সান্ত্বনা না দিয়ে বোকার মতো তার দিকে তাকিয়েছিলাম, তার কষ্ট দেখছিলাম। এসব নিজে নিজে ভেবে সেহা অস্পষ্ট হাসে। বড় বড় শ্বাস ফেলে নিজেকে দৃঢ় করে নেয়। পরে এরপর গায়ের সুতির ওড়নাটা মাথায় টেনে এগিয়ে যায় সিঁড়ির দিকে। ধীর পায়ে সেহাকে নামতে দেখে বড়রা সবাই অস্বস্তিতে পড়ে গেল। সবার মনে ভয়। সেহা ছোট, অতটা বুঝ হয়তো নেই। যদি উজ্জ্বলের দাদুর অবস্থাটা বোঝার চেষ্টা না করে রিয়াক্ট করে বসে, উজ্জ্বলের চোখেও পড়ে যায় সেহা। দুজনের চোখে তাকিয়ে আছে দুজন। সেহার শান্ত দৃষ্টি ওই লোকের অশান্ত দৃষ্টিকে আলিঙ্গন করলো। উজ্জ্বল অস্থিরতা দমিয়ে জড়তা কাটিয়ে গলা খাকারি দিয়ে জড়ানো গলায় বলে উঠল, সেহা। সেহা পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে নামছে। দৃষ্টি উজ্জ্বলের চোখে রেখে উদ্বিগ্ন হয়ে বলে, দাদুর কি অবস্থা? আমাকে কি রেডি হবার সময় দিবেন? এই পোশাকে হসপিটালে যেতে চাচ্ছি না আমি। উজ্জ্বল তাকিয়ে আছে। সেহা ঘুরে বাবার মামাদের দেখলো, দেখলো মামিদের, ভাইদের দেখলো, ইসি আর জিজকে দেখলো। সবাই তার কাছে যেন নীরব অনুনয় করছে, পরিস্থিতি বুঝে কথা বলতে বলছে। সেহা নিজেকে শান্ত রেখে বলে, বিয়েটা তো পরের সপ্তাহেই হতোই। আমার কোনো সমস্যা নেই। বিয়েটা কখন কোথায় বসে হচ্ছে, আপনি আমি সম্পূর্ণ সজ্ঞানে আছি কিনা এটা বড় কথা। আমার সম্মতি আছে। চলুন দাদুর কাছে যাই। আমাদের দুজনের বিয়ে এগিয়ে নেওয়ার সিদ্ধান্তে যদি একজন বৃদ্ধ লোকের শেষ সময় একটু খুশি দেয়, এতে আমি একটু বিচলিত নই। আমি যাব পোশাকটা পাল্টাতে। ঘরময় স্বস্তির নিঃশ্বাস। অনেকক্ষণ পরে আবহাওয়া হালকা করে ফেললো সবাই। উজ্জ্বল সেহার চোখে তার কৃতজ্ঞ দৃষ্টি রেখেই মাথা ঝাঁকায়। পরপর হাতে শপিং ব্যাগটা সেহার দিকে এগিয়ে দিয়ে কাপা গলায় বলে, এইটা আমার দাদির বেনারসি। দাদু খুব চাইল্ডিশ, বুঝলে স্যার। সবসময় মজা করে বলতো আমার বিয়েতে আমি দাদুর বিয়ের পাঞ্জাবি পরবো আর আমার বউ পরবে দাদির বেনারসি। দু চোখ ভরে দেখবে আমাদের। তোমার এইটা পড়তে আপত্তি নেই তো? সেহা একদৃষ্টে টকটকে লাল রঙের পুরনো আমলের বেনারসিটা দেখলো। পরপর লোকটার চোখের দিকে তাকিয়ে আপ্লুত হয়ে বলল, আপনার দাদু কি আপনার দাদিকে খুব ভালোবাসেন? খুব খুব খুব। এই শাড়িটাতে সেগুলো লেগে আছে, তাই না? সম্ভবত। সেহা সামান্য হেসে মৃদু শ্বাস ফেলে বলল, একদমই আপত্তি নেই আমার। শাড়ির গ্রানটা আমার ভালো লেগেছে, একদম মায়া মায়া। শাড়িটা পরবো আমি। আপনার পাঞ্জাবিটা কোথায়? হসপিটালে ওইখানে গিয়ে পড়বো।
সেহা চুপচাপ আরও এক পলক লোকটাকে দেখে শাড়িটা নিয়ে দোতলায় উঠে সবার চোখের সামনে থেকে। বড়রা সবাই শুধু মুগ্ধ দৃষ্টিতে মেয়েটাকে দেখলো। মামিরা চোখের পানি মুছলো আড়ালে। এই মেয়েটা যেন সর্বোচ্চ সুখী হয়। স্বামী সুখ এসে এই ঠান্ডা চিত্তের মেয়েটার পায়ের কাছে যেন গড়াগড়ি খায়। এটাই সবার দোয়া। ওই অত রাতে ইনুকে কল করে ইসমাম জানালো সবটা। ইনু ভীষণ মন খারাপ করলো। এটা কি হচ্ছে তাদের বাড়িতে? সেহার বিয়েতে সে থাকতে পারবে না। প্রীতম রেডি হয়ে বউকে বলল, চলো আমরাও থাকবো, মন খারাপ করা কি আছে, অদ্ভুত। এদিকে সেহাকে শাড়ি পরিয়ে দিচ্ছে পরিয়ার ঋতু। ওদিকে নিচে বড়রা আলোচনা করছে কাজের ব্যাপারে। সবার মধ্যে একটা চাপা উত্তেজনা। উজ্জ্বল মাহমুদ বলে লোকটা অদূরে দাঁড়িয়ে কানে ফোন চেপে হসপিটালে নিজাম মাহমুদের কেয়ারটেকারের সাথে কথা বলছে। অবস্থা খুব একটা ভালো ঠেকছেন না ডক্টররা। উজ্জ্বল হাঁসফাঁস করছে। ইহান ফোন ঘেটে বেশ কয়েকজন কাজীর নাম্বার খুঁজে বের করতে ইরফান হোড়া হাত ধরে থামিয়ে দিল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ইহান গমগমে স্বরে বলে, কি হয়েছে? এই কাজীদের এই সময় পাওয়া যাবে? দেখি কোনজনকে পাওয়া যায়। সর। ইরফান হাসল উচ্চ শব্দে। তার হাসিটা ছিল এমন, তুই হে হে করছিস কেন এই সময়? এটা হে হে করার সময়? প্রচন্ড বিরক্তি নিয়ে ইহান বলে। হাসি থামিয়ে ইরফান বুক ভরে শ্বাস নেয়। পরপর শার্ট পাল্টাতে দোতলায় উঠতে উঠতে বাবা, চাচা, ভাইয়া, দুলা ভাইদের উদ্দেশ্য করে হালকা গলায় বলে, সে ওখানে আগে রোগের কাছে গিয়ে উপস্থিত হও তোমরা, কাজে খাটাখাটি না করে। ওখানে যাওয়াটা গুরুত্বপূর্ণ বেশি। কাজে নিয়ে আসার দায়িত্ব আমার। লাল বেনারসি গায়ে জড়িয়ে সেহা আয়নায় নিজেকে দেখছে। এক অদ্ভুত ছটফটানি হচ্ছে তার অন্দরে। হাত পা কাঁপছে মৃদু। ইসি এসে ওকে আগলে নিয়ে বলল, ভয় পাচ্ছিস তুই? দুপাশে ঘন ঘন মাথা নাড়ায় সেহা। পরপর একটা হাসি দিয়ে বলে, একটু একটু পাচ্ছি। ঠিক কি কারণে ভয়? আশেপাশে তাকায় সেহা। পরপর ফিসফিসিয়ে বলে, ঠিক কী কারণে জানি না। আচ্ছা, নার্ভাসনেস কমা, দাদুর জন্য প্রে কর। শাড়ির আঁচল জড়িয়ে হাফ ছেড়ে সেহা তাই করলো। বিছানায় বসে বসে হবু দাদা শ্বশুরের জন্য প্রার্থনা করে যাচ্ছে এক ধ্যানে। হে আল্লাহ, আমাদের দুজনের সম্পর্কের সূচনা কারো বিয়োগের সুখ নিয়ে শুরু না হোক। লোকটা ঠিক থাকুক। আমার সংসারে একজন মুরব্বির দরকার আল্লাহ। তুমি আমাকে বঞ্চিত করো না এটা থেকে। লোকটাকে ভালো রেখো। ও শিশু সুলভ স্বচ্ছ আচরণ দেখে ইসি আলো পড়ি এই দুশ্চিন্তায় সময় স্মিত হাসলো। আলো এসে ওর গালে চুমু খেয়ে বলে, চল পাগল, নিচে দেরি হয়ে যাচ্ছে আমাদের। প্রণমীর ঘুম ভেঙেছে। ইরফান পাশ থেকে উঠে যাওয়ার পরপরই লোকটা তাকে ডাকেনি। প্রণমী ঠিক জানতো না নিচে কি হচ্ছে। হয়তো কেউ তাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। হয়তো সে জানলো কি জানলো না তাতে তার কারো কিছু আসে যায় না। ওই লোকটাও হয়তো প্রয়োজন বোধ করলো না। এর দুটো কারণ আছে। এক, প্রণমী বয়সে খুব ছোট বলে। দুই, প্রণমী অসুস্থ বলে। কিছুক্ষণ মন খারাপ করে বসে থেকেও প্রণমী পারল না। ধীরে ধীরে হাতড়ে হাতড়ে হেঁটে লবিতে এলো। সে তো এই বাড়ির বউ। এই বাড়ির ভালো মন্দ নিয়ে বিচলিত তাকে হতেই হবে। আপু বলেছে বারবার। লবিতে এসে প্রণমী সবটা জানতে পারলো। সবার মধ্যেই তারা এক্ষুনি বেরোবে, সবাই হসপিটালের উদ্দেশ্যে। আর তার স্বামী যাবে কাজী ডাকতে। উসখুস করছে প্রণমী, কিন্তু আশেপাশে কাউকে পাচ্ছে না দুটো কথা বলার। হঠাৎ ঋতু এলো তাড়াহুড়ো করে শাড়ি পাল্টে। প্রণমীকে লবিতে দাঁড়িয়ে থাকতে দেখেই বলল, সেহার বিয়ে, ওর দাদা শ্বশুরের অবস্থা ভালো নেই, আমরা সবাই যাচ্ছি, তুমি ঘুমাও। মুখটা অন্ধকার করে মিনমিনে স্বরে প্রণমী বলে উঠল, আমি যাব না মা। ঋতু যেন খানিকটা বিরক্ত হলো, বলল, ইশিয়ার তুমি যাবে না, তোমরা অসুস্থ, তোমাদের টানা হেঁচড়া করার দরকার কি? বলে ঋতু তাড়াহুড়ো লাগিয়ে চলে গেল। আর প্রণমী কিছু পল দাঁড়িয়ে থাকলো মাথা নিচু করে। ওই ফর্সা মুখের দিকে নিমেষিন তাকিয়েছিল ইরফান। সে দাঁড়িয়েছিল ওদের ঘরের দরজায়। প্রণমী চুপটি করে হেঁটে গিয়ে রুমে ঢুকতে টের পেল লোকটা যায়নি। চমকে উঠে প্রণমী বলল, আপনি যাননি কাজে ডাকতে? শার্টের বোতাম লাগিয়ে নিয়ে ইরফান এসে প্রণমীর মুখোমুখি দাঁড়ায়। কয়েক সেকেন্ড চেয়ে থেকে বলল, তুমি রেডি হচ্ছে না কেন? বিয়ে দেখতে যাবে না? প্রণমী আইঢাই করে উঠে পরপর নিজের হতাশাটুকু চেপে রেখে সহজ গলায় বলে, আমি তো অসুস্থ, তাই অযথা আমাকে টেনা হেঁচড়া। পুরো কথাটা বলতে পারল না প্রণমী। ইরফান তৎক্ষণাৎ ওর কপালে হাত রেখে ব্যগ্র কণ্ঠে বলে, কি অসুস্থ? কই জ্বর হয়েছে? না তো। তবে কি পেটে ব্যথা? প্রণমী চমকে উঠে মাথা নাড়ে। ইরফান স্পষ্ট করে তখন বলে দেয়, ওসব নেই, তবে তো দিব্যি সুস্থ তুমি। চলো চলো, রেডি হও, কুইক। বলে ইরফান কাবার্ড খুলে প্রণমীর জন্য একটা কুর্তি বের করতে করতে বলে, ননদের বিয়ে হচ্ছে তোমার, চলো, থাকতে হবে। প্রণমী রেডি হয়ে তাড়াহুড়ো লাগিয়ে বলল, বাড়ির সবাই কি বেরিয়ে পড়েছে? গাড়ি স্টার্ট হবার শব্দ পেলাম, আমি যাব না। ইরফান ওর হাতটা শক্ত করে ধরল। নিচতলায় নামতে নামতে বলল, যাবে তো আমার সাথে?
বাড়িতে থেকে গিয়েছে ইসি আর পরি। শারীরিকভাবে দুর্বল তো পরিও। ওই রাতে দৌড়ঝাঁপ সহ্য হবে না শরীরে। বাইকের কথা শুনে প্রণমী ভীষণ আশ্চর্য হয়ে গেল, বলল, বাইকে উঠবো? এতে আশ্চর্য হবার কি আছে? প্রণমী কথা বলে না, সে কখনো বাইকে ওঠেনি, ভাইয়া উঠায়নি ঝুঁকিপূর্ণতায়। তবে তার খুব ইচ্ছে হতো বাইকে চড়তে বরাবর। মনে মনে ভীষণ খুশি হলেও মাথা নিচু করে প্রণমী দাঁড়িয়ে থাকে। ইরফান ওকে একটা হেলমেট পরিয়ে দিয়ে বাইকে উঠে বলল, আমাকে ধরে বসে শক্ত করে। প্রণমী তাই করলো। ইরফান বলল, 2 পা ছড়িয়ে বসো, এটা সোফা সেট নয়, বাইক। ওভাবে বসাতে ঝুঁকি থাকে। প্রণমী তাই করতে লাগলো। ইরফান যা যা বলছে। ইরফানের 2 কাঁধে হাত প্রণমীর। ইরফান হাত দুটো টেনে নিয়ে নিজেকে পেঁচিয়ে ধরলো। প্রণমী লোকটার উষ্ণতায় আড়ষ্ট হলো। বুকের কাছে যে হাতটা রেখেছে প্রণমী, ওই হাতে টের পেল ইরফানের হৃদস্পন্দন। কি শান্ত, কি ধীর এখন। ঠিক এই লোকটার স্বভাবের উল্টো। তখন থেকেই কলিং বেল বেজে চলেছে। তখন রাত প্রায় 2টো। তাহাজ্জুদ নামাজ আদায় শেষে সামান্য ভেজা চিড়ে মুখে দিয়ে কাজী আফতাবউদ্দিন বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বৃদ্ধ স্ত্রীর সাথে নিউ মার্কেট রোডের এই ফ্ল্যাটে কাজী একা থাকেন। ছেলেমেয়েরা সব যে যার সংসার নিয়ে বিভিন্ন শহরে ব্যস্ত। আফতাবউদ্দিনের স্ত্রীর ঘুম খুব গাঢ়। তার ঘুম না ভেঙে আফতাবউদ্দিন নিজেই গিয়ে দরজা খুলে দিল এবং সাথে সাথে খেলো একটা ঝটকা। ইরফান তাকিয়ে আছে স্বাভাবিক ভঙ্গিতে, তবে কাজী আফতাবউদ্দিন থরথর করে কাঁপছে। প্রণমীর হাত ধরে দাঁড়িয়েছিল ইরফান। স্বাভাবিক গলায় কাজীকে সালাম দিল। কাজী আফতাবউদ্দিন ঢোক গিলে নিয়ে সালামের জবাব দিয়ে বলে, কি চাই নানু ভাই? আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? বিয়ে পড়াতে। হাসফাস করে উঠে আফতাবউদ্দিন বলে, তোমাদের না 2বার বিয়ে হলো, আর কত? কথাটা শুনে প্রণমী কেন জানি খুব লজ্জা পেল। ইরফান বলে উঠল, বিয়েটা আমাদের নয়, বিয়েটা আমার ছোট বোনের। সিটি হসপিটালে যেতে হবে। রেজিস্টার খাতা আর টুপিটা নিয়ে চলুন। হসপিটালে যেতে হবে বিয়ে পড়াতে? এইবার কাজী আফতাবউদ্দিন চেতে গিয়ে বললেন, পারবো না আমি। তোমাদের বাড়ির একটা বিয়েও আর আমি পড়াবো না। যথেষ্ট করেছো তোমরা, যথেষ্ট। অনেক ধৈর্য ধরেছি আমি। আমাকে যদি এইভাবে বিরক্ত করতে থাকো তবে কিন্তু আমি থানায় কমপ্লেইন করব। ইরফান কাজীর রাগ দেখে বাঁকা হাসলো। পরপর বলল, কোন থানায় কমপ্লেন করবেন? চলুন, বিয়েটা পড়ানো হয়ে গেলে আমি নিচে যাবো আপনাকে নিয়ে। কাজী হতাশ হয়ে প্রণমীকে দেখে বলে, কি শুরু করেছো তোমরা? একটা চোর জবরদস্তি বিয়ে দিয়ে কি মজা পাচ্ছ? প্রণমী এইবার নড়ে চড়ে উঠল। নিচু গলায় কাজীকে বলল, না না দাদু, এটা কোনো জোর জবরদস্তির বিয়ে নয়। আসলে আমার ননদের দাদা শ্বশুর ক্রিটিক্যাল কন্ডিশন, তাই তাড়াহুড়ো করে বিয়েটা হচ্ছে। আমার ননদ রাজি তো। আফতাবউদ্দিন প্রণমীর কথা শুনে সামলে নিলেন নিজেকে, বললেন, সব সময় আমি কেন? ইরফান 2 কদম এগিয়ে গিয়ে বলে, কারণ এইটা আপনার শাস্তি। শাস্তি? হ্যাঁ, আমার বোনের বিয়েটা আমার পরিবারের অমতে দিয়েছেন। এরপর নিজেকে আর ওদের বাঁচাতে যে ভুলভাল চুক্তি দাঁড় করেছিলেন সেদিন, তার শাস্তিটা কাজী নানা। আপনার জীবিত অবস্থায় আমাদের বাড়িতে যে কয়টা বিয়ে হবে সব আপনাকেই পড়াতে হবে। বাচ্চাদের মতো মন খারাপে সুরে কাজী বলে উঠল, আর কয়জন বাকি আছে তোমাদের বাড়িতে? বেশি না, এই প্রজন্মে আর একজন আছে, ইহান তাজওয়ার মির্জা। আর পরের প্রজন্মে আপনাকে জ্বালাবো না, কারণ ততদিন আপনি লাস্টিং করবেন না। মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে রইল কাজী। আর কোনো কিছু না বলে ইরফান বাড়ির ড্রাইভারকে কল করে বলল, গাড়ি এসছে? আচ্ছা, কাজী সাহেবকে রেডি করে আনছি, দাঁড়ান। কল কেটে কাজীকে দেখলো ইরফান বেশ শান্ত সুরে বলল, চুপচাপ রেডি হয়ে গাড়িতে গিয়ে বসুন নানা। সোজা সিটি হসপিটাল যাবে গাড়ি। যদি মাঝপথে নেমেছেন তো আমি কিন্তু বাইক নিয়ে আপনার পেছনে আছি। উজ্জ্বল কেবিনের কাজগুলি দৃষ্টি দিয়ে রেখেছে নিজাম মাহমুদের দিকে। সৃষ্টিকর্তার কৃপায় অবস্থা খানিকটা স্থিতিশীল। হার্টে পড়াতে হবে রিং। বিয়েটা হয়ে গেলে যত দ্রুত সম্ভব সার্জারি হবে। 2 জন স্পেশালিস্ট আসছে। লাল বেনারসি গায়ে জড়িয়ে দূরে দাঁড়িয়ে উজ্জ্বলকে দেখছে সেহা। বড়রা ওয়েটিং রুমের বিভিন্ন স্থানে শুকনো মুখে বসে আছে। ইনু প্রীতম এসে পৌঁছেছে। ঠিক রাত 2:30 নাগাদ কাজী আফতাবউদ্দিন এসে পৌঁছালেন হসপিটালে। তার পেছনে পেছনে ওয়েটিং রুমে ঢুকলো ইরফান, প্রণমী। ঋতু ওদের দেখে অবাক। এগিয়ে গিয়ে মৃদু ধমক দিল ইরফানকে, ওকে আনলি কেন? বারণ করলাম তো। বৃষ্টিতে তো ভিজে গিয়েছিস দুইজনে। বাইরে খুব বৃষ্টি। বাইকে থাকা ইরফান, প্রণ দুজনেই ভিজে গিয়েছে। ইরফান জবাব না দিয়ে মায়ের আঁচল টেনে নিজের মাথাটা মুছে নেয়। পরপর আরেকটা কাজ করে ইরফান। ঋতুর আঁচল দিয়ে প্রণমীর মাথাটাও মুছিয়ে দেয়। ঋতু ছেলেকে দেখতে থাকে আর প্রণমী পাচ্ছে লজ্জা। লোকটা একটু বেশিই করে। যদি তার শাশুড়ি মাইন্ড করে এসব নিয়ে কথা শুনে। প্রণমী কটু কথা, খোঁচা মেরে কথা শুনতেই পারে না, একদম তার কষ্ট হয়। ঋতু চুপচাপ মিনিট খানেক ছেলে আর ছেলের বউকে দেখে একটা লম্বা শ্বাস ফেলে।
মনে মনে একটা বিষয় তাকে প্রশান্তি দেয়, ছেলে দুটো যুবক ইলহাম মির্জা হয়নি। হোক যেমন হয় হোক, বউয়ের পাগল হোক, বউ পাগল হোক, অন্তত যুবক বয়সের ইলহাম মির্জা না হোক। এরপর ঋতু নিজেই আঁচল টেনে নিয়ে ইরফানকে সরিয়ে দিল। ধুর, ভালো করে মুছতেও পারিসনি। আর প্রণমীকে এটা কি জামা পরতে দিয়েছিস তুই? মুরব্বি আছে এখানে এত, তোর কি বুদ্ধি শুদ্ধি নেই? ইরফান হাসতে হাসতে পাশে সরে দাঁড়ায়। ঋতু প্রণমীর মাথা মুছিয়ে দিয়ে শক্ত গলায় বলল, এসেছো আর যাই করেছো, বিয়ে হয়ে গেলে তাড়াতাড়ি চলে যাবে ইরফানকে নিয়ে। ভিজে একাকার হয়েছো। কেবিনের দরজা হাট করে খুলে রাখা হয়েছে। একজন ডক্টরের থেকে পারমিশন নিয়ে উজ্জ্বলা সেহা এসে সেই খুলে রাখা দরজার সামনে দুটো চেয়ার পেতে বসলো। ওয়েটিং রুমের বড় সোফাটাতে কাজী বসেছে। ইনু গিয়ে টেনে দিল সেহার ঘুমটা। সেহা অত কিছু খেয়াল করছিল না, তার দৃষ্টি কেবিনের ভিতরে বিশেষ সুরক্ষা সরঞ্জামে আবৃত বৃদ্ধ লোকটার দিকে। না কথা বলছে, না চোখের পাতা ফেলছে, ছলছল চোখে তাকিয়ে দেখছে সেহার উজ্জ্বলকে। সেহা ঘাড় ঘুরিয়ে পাশে বসে থাকা লোকটাকেও দেখলো। সাদা ধবধবে পাঞ্জাবিটাতে মানিয়েছে বেশ। কাজী বিয়ে পড়াতে শুরু করে এবং সবাইকে সাক্ষী রেখে উজ্জ্বল মাহমুদ এবং শ্রাবন্তী সেহা দুজনেই মনে মনে কোনো জড়তা না রেখে কবুল বলে। নিজাম মাহমুদ নাতির বিয়ে দেখে দু চোখ বন্ধ করে নেয়। ভেতরে ভেতরে স্বস্তি শ্বাস ফেলে চোখের পানি ছেড়ে দেয় নিশ্চুপ। রাত বাড়ছে, বাড়ছে সকলের উদ্বিগ্নতা। স্পেশালিস্ট এসে এখনো পৌঁছায়নি। উজ্জ্বল তার সদ্য হওয়া শ্বশুরবাড়ির লোকের আন্তরিকতায় আপ্লুত। অনুরোধ করে সবাইকে, সবাই যাতে বাড়ি গিয়ে বিশ্রাম নেয়। এভাবে কতক্ষণ হাসপাতালে থাকা যায়? শুরুতে বড়রা কেউ মানেনি কথাটা। শুধুমাত্র ইরফান, প্রণমী, ইনু, প্রীতম আর ইহানকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। কিন্তু শেষটায় উজ্জ্বলের অনুরোধের কাছে হার মানল সবাই। এমনিতেও এটা ঠিক, এতজন মিলে এভাবে থাকাটা উচিত নয়। এটা দৃষ্টিকটু। অথরিটি বিরক্ত হয়। অন্যান্য ক্রিটিক্যাল যে পেশেন্টগুলো আছে আশেপাশের কেবিনে অনেক সময় তাদেরও সমস্যার কারণ হয়ে যেতে হয়। তাই সবাই বাড়ি যাওয়াটাই ঠিক ধরে নিল। সকালে সার্জারি, তখন না হয় আসা যাবে। এক কোণে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সেহা। ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে কারণ ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না সে টের পাচ্ছে তার সমস্ত শরীর অস্বাভাবিক মাত্রায় কাঁপছে। ঘোমটা খসে পড়েছে, সেদিকে তার খেয়াল নেই। দৃষ্টি অদূরে কেবিনের দরজার সামনে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে থাকা লোকটা সারা গায়ে নিবদ্ধ। ওই লোকটা তার স্বামী। হ্যাঁ, স্বামী। খুব ভারী একটা শব্দ সেহার কাছে। অন্তত মামিদের দেখে সেটাই শিখেছে ছোট থেকে। ওইরকম একটা ভারী সম্পর্কের দাবি নিয়ে লোকটা দাঁড়িয়ে আছে। সেহার এখন কি করা উচিত সে বুঝতে পারছে না। মামিদের জিজ্ঞাসা করবে? আলো আর ঋতু মেয়েকে ওভাবে কাঁপতে দেখে এগিয়ে এলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।